নমস্কার, 5টার 5 স্পেশাল নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। সুপ্রিম কোর্ট বড় সড়ো কিছু নির্দেশ, বড় সড়ো কিছু ঘোষণা সুপ্রিম কোর্ট থেকে। এসআইআর চলছে আমাদের রাজ্যে, ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সেই এসআইআরে যদি ম্যাপিং না হয় ঠিক মতো, মানে 2002 সালের নিরিখে যদি বাবার নামের সঙ্গে ম্যাচ করে বা নিজের নাম যদি থাকে ম্যাচ করে যায়, অসুবিধা নেই। তারপরেও একটা সমস্যা থেকে যায়, সেটা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। এখনো পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি কাদের ক্ষেত্রে হয়েছে না 1,36,00,000 জনের ক্ষেত্রে রয়েছে। তাদের তালিকা কোথায়? রাজ্যের শাসক দল বারবার প্রশ্ন করে এসেছে তালিকা কোথায়। নির্বাচন কমিশন তালিকা দেয়নি। এবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এই তথ্য গরমিল বা লজিক্যাল ডিসক্রিপেন্সি কাদের আছে সেই তালিকা প্রকাশ করতে হবে। কোথায় তালিকা টাঙানো থাকবে? পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে। সুপ্রিম কোর্ট আর কি বলল, কি নির্দেশ দিল এবং কোন কোন গ্রাউন্ডে কিসের প্রেক্ষিতে কি ছিল পর্যবেক্ষণ জানবো। নয়াদিল্লি থেকে সরাসরি আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, অথবা দেখো, যদি ব্যাকগ্রাউন্ডের কথা বলতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের দুই রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং ডেরেক ওব্রায়েন তারা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এসআইআর সংক্রান্ত বেশ কিছু অভিযোগ তাদের কাছে ছিল। এক, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে তাদের একটা খুব স্পষ্ট অভিযোগ ছিল। তাদের বক্তব্য ছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের রয়েছে সেই 1,36,00,000 মানুষের তালিকা প্রকাশ করা হোক। দুই, বিএলএদেরকে অ্যালাউ করা হোক যখন এই বিভিন্ন জায়গায় যখন শুনানি হচ্ছে সেই সময় বিএলএদেরকে অ্যালাউ করা হোক। এবং আজকে দীর্ঘ শুনানি সওয়াল জবাবের পর সর্বোচ্চ আদালতের তরফ থেকে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ তারা নির্দেশ দিয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির এই যে 1,36,00,000 ভোটারের নাম রয়েছে তাদের নামের তালিকা পঞ্চায়েত অফিসে, ব্লক অফিসে অথবা শহরের ক্ষেত্রে ওয়ার্ড অফিসে টাঙিয়ে দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। এবং শুধু সেটাই নয়, তার সঙ্গে সঙ্গে যদি কোনো ভোটার চান তার সঙ্গে একটু সঙ্গে থাকো। তৃণমূল কংগ্রেস এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, কি বলছেন শুনবো। সহকর্মী পার্থ ভৌমিক মাননীয় সাংসদ, তাকে বলার জন্য অনুরোধ করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত আছেন। আপনারা দেখেছেন যে মমতা ব্যানার্জি প্রথম নির্বাচন কমিশনের এই যে স্বৈরাচারী মনোভাব এবং ভারতীয় জনতা পার্টির দলদাসে পরিণত হয়ে তাদের যে কার্যকলাপ তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। সেই পথ ধরেই আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 জনের প্রতিনিধি দল নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে যান এবং সাধারণ মানুষের কিভাবে হেনস্থা হচ্ছে সেটা তিনি বিস্তারিত বর্ণনা করেন। এবং তারই নির্দেশে পরবর্তীকালে আমরা প্রায় 7 থেকে 8 বার, তার আগে আরো 5 বার আমরা সিইওর কাছে যাই এই জনগণের এই হেনস্থা নিয়ে। আমাদের মূল দাবিগুলো কি ছিল? যে সেন্ট্রালি একটা জায়গায় হিয়ারিং না করে সেটাকে ডিস্ট্রিবিউট করা হোক। আমাদের কি দাবি ছিল? লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্টটা আপনাকে বার করতে হবে, মানুষকে জানাতে হবে। আমাদের কি দাবি ছিল? অ্যাডমিট কার্ডকে আপনাকে মান্যতা দিতে হবে, এটা আপনি বাতিল করতে পারেন। আমাদের দাবি কি ছিল? যে বিএলএ কে অ্যালাউ করতে হবে। প্রত্যেকটা নির্বাচন কমিশন নস্যাৎ করে দিয়েছিলেন। সেদিনই আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনি যা করবেন সেটাই শেষ কথা হতে পারে না, আমরা দরকারে সর্বোচ্চ আদালতে যাব এবং আমরা আশা করি সর্বোচ্চ আদালতের কাছে বাংলার সাধারণ মানুষের জন্য মমতা ব্যানার্জির যে লড়াই, সেই লড়াইটা মান্যতা পাবে। মহামান্য উচ্চ আদালতকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা কুর্নিশ জানাচ্ছি। আমরা এটাই বলতে চাইছি যে বাংলার সাধারণ মানুষের যে হেনস্থা তার পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ করে আজকে মহামান্য আদালত আজকে সুনির্দিষ্ট কিছু রায় ঘোষণা করেছেন। প্রথম কথা হচ্ছে, আপনারা জেনে আনন্দিত হবেন, হিয়ারিং এখন ডিস্ট্রিবিউটেড করতে হবে, অর্থাৎ পঞ্চায়েত লেভেলে করতে হবে, ব্লক লেভেলে করতে হবে, ওয়ার্ড অফিসে করতে হবে। ডিসক্রিপেন্সির তালিকা টানাতে হবে 3 দিনের মধ্যে, তারপরে 10 দিনের মধ্যে পুরো হিয়ারিংটা কমপ্লিট করতে হবে। এবং শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা পাঠালে হবে না, সেই তালিকায় কেন তার নাম আছে সেটা কিন্তু বর্ণনা করতে হবে। অর্থাৎ তাকে লিখতে হবে কেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি একে তালিকায় রাখা হয়েছে।
BLA2 শুধু নয়, BLA2 কে তো অ্যালাউ করতেই হবে। যার হিয়ারিং হবে তিনি যাকে মনে করবেন তাকে নিয়ে যেতে পারবেন হিয়ারিং সেন্টারে। তার থেকেও বড় কথা, অ্যাডমিট কার্ডকে মান্যতা দিতে হবে, আধার কার্ডকেও মান্যতা দিতে হবে, এবং যেখানে আধার কার্ড, অ্যাডমিট কার্ড এদের মান্যতা দেওয়া হবে না, সেসব ক্ষেত্রে তার তালিকা সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশনকে জমা দিতে হবে। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে এত মানুষ, 1,36,00,000, তারা কারা, তাদের তালিকা প্রকাশ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন এই তালিকা কেন প্রকাশ করা হচ্ছে না, প্রশ্ন তুলেছিলেন তিনি। তারপর তৃণমূল সাংসদরা আজ এই মামলা করে, যে মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না, কোনো আইনে নেই, এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো 1,33,00,000 থেকে 36,00,000 নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। কিন্তু না, সুপ্রিম কোর্ট আজ কি বলল? সুপ্রিম কোর্ট বলল ওই তালিকা প্রকাশ করতে হবে, টাঙিয়ে দিতে হবে বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে। তারপরে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গরিব মানুষ, বয়স্ক মানুষ, সবকিছু ঠিক থাকার পরেও তাদের নাম যাতে ভোটার তালিকায় না থাকে, গায়ের জোরে বিজেপির সহকারী সংস্থা নির্বাচন কমিশন চেষ্টা করেছিল তাদের নাম বাদ দেওয়ার। গত 31শে ডিসেম্বর আমি দিল্লিতে গেছিলাম, আমাদের 10 জনের প্রতিনিধি দল চিফ ইলেকশন কমিশনারের সাথে বৈঠক করেছিল। আমাদের দাবি ছিল এই যে 1,35,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, এদের তালিকা প্রকাশ করুন। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না, তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, বিচারপতিরাও বলেছেন BLA2 হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। কার ক্ষমতা বেশি মোদিজি? 10 কোটি মানুষ না বিজেপির জমিদার বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, তৈরি থাকো। এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। আমরা বহিরাগতদের কাছে মাথা নত করি না। আর সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের পর বিজেপির কি প্রতিক্রিয়া? বিজেপি নেতারা বলছেন তাদের দাবি ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি হোক। এই জিনিস দেখবেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন, দেখবেন সুপ্রিম কোর্ট। আমরা শুধু একটা ত্রুটি মুক্ত, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা মুসলিম মুক্ত, মৃত ভোটারের নাম মুক্ত একটি ভোটার লিস্ট চাই, যে ভোটার লিস্ট অনুযায়ী বাংলার মানুষ ভবিষ্যতের সরকারকে নির্বাচিত করবেন। কোন কাগজ যাবে, কোন কাগজ যাবে না, পশ্চিমবঙ্গে বসে এ নিয়ে কথা বলা খুবই মুশকিল। কারণ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কিনা জাল নথির কারখানা চলে, সুতরাং এই জিনিস বন্ধ হওয়া দরকার। সুপ্রিম কোর্ট সবসময় তার যেটা ঠিক মনে হয় সেটা দেন, কে ব্যাকফুট কে ফ্রন্ট ফুটে নয়, যেটা নির্বাচন প্রক্রিয়া সুস্থভাবে করার জন্য যেটা প্রয়োজন সেটা বলবেন। কান মুলে দিচ্ছে রাজ্য সরকারের প্রতিদিন, তাতে কি হয়ে গেছে? তো সেই জন্য নির্বাচন কমিশন যেটা করেছেন, সুপ্রিম কোর্ট সেটাকেই সাপোর্ট করছে যাতে সুস্থভাবে হয়, এটা ঠিক ট্রান্সপারেন্ট হওয়া উচিত। এই এসআইআর নিয়ে বারবার একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, বিজেপি তৃণমূল
বৃহস্পতিবার ফের একবার সাংগঠনিক বৈঠকে বসবেন। আমাদের কাছে যা খবর আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবাদের অভিযোগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সাংগঠনিক বৈঠক করবেন। নামবাদের অভিযোগে প্রতিবাদ বিক্ষোভ করবে তৃণমূল কংগ্রেস। সাংগঠনিক বৈঠক অভিষেকের। এসআইআর নিয়ে দলের নেতাদের রণকৌশল বার্তা দেবেন অভিষেক। বৃহস্পতিবার বিকেলে সাংগঠনিক বৈঠক। ত্রুটিমুক্ত স্বচ্ছ ভোটার তালিকা, কিন্তু এই ত্রুটিমুক্ত স্বচ্ছ ভোটার তালিকা করতে গিয়ে যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেখানে সেখানে ডেকে পাঠানো হচ্ছে। আমরা দেখেছি অমর্ত্য সেনকে ডেকে পাঠানো হয়েছে, আমরা দেখেছি বিশিষ্ট মানুষদের ডেকে পাঠানো হয়েছে, সাংসদ দেবতাকেও ডেকে পাঠানো হয়েছে। এবার চন্দ্র বসু অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার, তাকেও এসআইআর নোটিশ দেওয়া হয়েছে। আমার সঙ্গে প্রীতি রয়েছে। প্রসেসে ডেকে পাঠানো হচ্ছে, ঠিক তেমনটাই খবর নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি যিনি ছেলে রয়েছেন অর্থাৎ চন্দ্রকুমার বসু, তাকেও ডেকে পাঠানো হয়েছে এই হিয়ারিং প্রসেসে। শুধু তিনি নন, তার সঙ্গে পরিবারের আরো 4 জনকে অর্থাৎ তাকে নিয়ে মোট 5 জনকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের 5 জনকে হিয়ারিং প্রসেসে ডেকে পাঠানো হয়েছে। কমিশন সূত্রে যেটা খবর, কমিশনের তরফে যেটা বলা হচ্ছে যে 2002 সালের যে লিস্ট ছিল তার সঙ্গে কোনোভাবে ম্যাপিং করা সম্ভব হচ্ছে না, তার জন্যই কিন্তু এই যে হিয়ারিং প্রসেস, অন্যদেরকে যেভাবে ডেকে পাঠানো হচ্ছে নাগরিকদের, ঠিক তেমনই নেতাজির পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়েছে। অতনু, ধন্যবাদ। আমার লাইনে দাঁড়িয়ে হিয়ারিং এ যাওয়া সেটি বড় কথা নয়। যেভাবে এই এসআইআর পরিচালনা হচ্ছে সঠিক নয়। গ্রামে গঞ্জে 30 থেকে 50 কিলোমিটার দূরে মানুষ হেঁটে আসছে এই হিয়ারিং এ আসার জন্য, কি কারণে আসছে সেটাও স্পষ্ট নয়। এবং তাদের হ্যারাসমেন্ট, মানে কিছু মানুষ তো অসুস্থ হয়ে পড়ছে লাইনে দাঁড়িয়ে। 10 কোটি আমাদের জনসংখ্যা, তার ভেতরে 0% হয়তো ফলস ভোটার আছে, সেটা সারা ভারতবর্ষে আছে, শুধু পশ্চিমবাংলায় নয়। তার জন্য আপনি 10 কোটি মানুষকে হ্যারাস করবেন এইভাবে, এটি 6 মাস লাগে। এসআইআর নিশ্চয়ই হবে, কিন্তু এইভাবে এরকম ফাস্ট ফরওয়ার্ড কেন? এই নির্বাচনের আগেই করতে হবে কেন? এটা নির্বাচনের পরেও 6 মাস ধরে করা যেত। নেতাজির পরিবারকেও নোটিশ, আর এই এসআইআর নোটিশ নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষ সরকার নির্বাচিত করত, আর এখন সরকার ভোটার চিহ্নিত করছে। আপনি ভাবুন কি অবস্থা, কে ভোট দেবে এই পাড়া থেকে? নরেন্দ্র মোদী দিল্লি থেকে বলে দিচ্ছে এই কজন ভোট দেবে আর এই কজনকে বাদ দিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও। আমাদেরকে ঘুষপেটিয়া বলে অমর্ত্য সেন, অমিত শাহ নরেন্দ্র মোদীর চোখে ঘুষপেটিয়া। অভিনেতা দেব, নরেন্দ্র মোদী অমিত শাহর চোখে ঘুষপেটিয়া। আমাদের মথুরাপুরের সাংসদ বাপি হালদার, দেশের সাংসদ, যে নির্বাচন কমিশন ভোট করে তাকে সাংসদ করেছে, তাকে হিয়ারিং এর নোটিশ পাঠাচ্ছে। এই হচ্ছে বিজেপির ঘুষপেটিয়া মডেল। আজকে নেতাজি যদি বেঁচে থাকতেন, স্বামী বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন, রামমোহন রায় থাকতেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন, এদের কেউ নোটিশ পাঠাতো এসআইআর এর হিয়ারিং এর। নেতাজির বংশধরকে এসআইআর এর নোটিশ পাঠাচ্ছে, আপনি ভাবুন। সুপ্রিম কোর্ট থেকে আজ আরো একটি বড় খবর। রাজগঞ্জের ভিডিও, জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, যার বিরুদ্ধে ছিল এক সোনার ব্যবসায়ীকে খুনের অভিযোগ, অর্থাৎ স্বপন কামিল্লাকে খুনের অভিযোগ, তিনি যখন পুলিশ তদন্ত করতে শুরু করে বিধাননগর থানার পুলিশ, তখন তিনি আগাম জামিন নিয়ে নেন এবং সে সময় এজলাসে আমরা দেখেছিলাম নিহত স্বপন কামিল্লার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন। এরপর হাইকোর্টে যায় পুলিশ এবং সেখান থেকে তিনি যান, রাজগঞ্জের ভিডিও চলে যান সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কি বলল? সুপ্রিম কোর্ট শুক্রবার পর্যন্ত সময় দিল। শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে রাজগঞ্জের ভিডিওকে আত্মসমর্পণ করতেই হবে। মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রেয়ী, কি বলল সুপ্রিম কোর্ট?
দেখো, সর্বোচ্চ আদালতের তরফ থেকে আজকে কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে যে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে শুক্রবার অর্থাৎ 23 জানুয়ারির মধ্যে আত্মসমর্পণ করতেই হবে এবং যে ট্রায়াল কোর্ট রয়েছে সেখানে গিয়ে তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে এবং তারপরে তিনি জামিনের আবেদন করতে পারবেন এবং রেগুলার জামিনের জন্য তিনি আবেদন করতে পারবেন। তবে একই সঙ্গে তদন্তকারী সংস্থা অর্থাৎ পুলিশকেও একটা সুবিধা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যদি পুলিশ চায় নিজেদের হেফাজতে দেখে প্রশান্ত বর্মনকে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং সেটা তারা বিবেচনা করে দেখবে। ফলে প্রশান্ত বর্মনের আর কোনো উপায় রইল না, বিডিও প্রশান্ত বর্মন তাকে এবার আদালতে আত্মসমর্পণ করতেই হবে এবং পুলিশের কাছে এই সুযোগ একটা এসে গেছে যে যেখানে তারা নিজেদের হেফাজতে এই বিডিও প্রশান্ত বর্মনকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই মামলায় আরো এগোতে পারবে। ধন্যবাদ। আইনজীবী কি বলছেন? স্বপন কামিলার নিহত স্বপন কামিলার স্ত্রীর আইনজীবী। সুপ্রিম কোর্ট ফাইনালি আজকে ওনার যে আবেদন ছিল, হাইকোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন এবং আরো টাইমলাইন স্টিপুলেট করে দিয়েছেন। 23rd of জানুয়ারির মধ্যে ওনাকে সারেন্ডার করতে হবে বিফোর দ্য কনসার্ন কোর্ট। তারপর উনি এপিয়ার করার পর স্টেট গভর্নমেন্ট যদি কোনো রিমান্ড অ্যাপ্লিকেশন ফর কাস্টাডি অ্যাপ্লাই করে সেটাও কোর্ট কনসিডার করবে ম্যাজিস্ট্রেট, আর উনি যদি বেল অ্যাপ্লিকেশন ফাইল করেন সেটাও কোর্ট কনসিডার করবে। একটুখানি স্বস্তি এই দিক থেকে পাচ্ছি যে আপাতত ওনার একটা পুলিশ কাস্টাডিতে যাওয়ার একটা জায়গা তৈরি হলো, সম্ভাবনা তৈরি হলো না, কোর্টের অর্ডার এটা ক্লিয়ার হলো। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে গ্রেপ্তার হতে পারেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সম্ভাবনা কতটা আইনি দিক থেকে যদি দেখতে যাই, আমার সঙ্গে অর্ণব রয়েছেন সরাসরি। অর্ণব, তাহলে সম্ভবত গ্রেপ্তার হয়ে যেতে পারেন প্রশান্ত বর্মন। দেখো, সেই সম্ভাবনাই বেশি, অন্তত আইনজীবীদের একটা বড় অংশ এমনটা বলছেন। কারণ সুপ্রিম কোর্ট আজ বলেছে শুক্রবারের মধ্যে তাকে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতে হবে। কাজেই শুক্রবার পর্যন্ত এক্ষেত্রে বিধাননগর পুলিশ অপেক্ষা করবে। যদি সে আত্মসমর্পণ না করে তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করতে আর কোনো রকম সমস্যায় পড়বে না। দ্বিতীয়টা, পুলিশ আবেদন করতে পারে তাকে কাস্টডিতে চেয়ে, অর্থাৎ তাকে গ্রেপ্তার করে তাদের নিজেদের হেফাজতে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে গ্রেপ্তার করার আবেদন রাখতে পারে। সেই আবেদন যদি মঞ্জুর হয় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। আর দ্বিতীয় বিষয়, একদিকে পুলিশ আবেদন করলো তাকে হেফাজতে চেয়ে, অন্যদিকে জামিন চেয়ে আবেদন করলো সারেন্ডারের পর এই বিডিও প্রশান্ত বর্মন। সেক্ষেত্রে কোর্ট দুটো বিষয়কে কনসিডার করার পর একটা নির্দেশ দান করতে পারে। সেই নির্দেশটা কি আসতে পারে? যেহেতু একবার নিম্ন আদালতের এই ধরনের আগাম জামিন, সেটা জামিন আকারে কনফার্ম করা সুনিশ্চিত হওয়ার পর সেটাকে খারিজ করেছে কলকাতা হাইকোর্ট, এবং কলকাতা হাইকোর্ট তার আগাম জামিন খারিজ করে শুধু নয়, নিম্ন আদালতের কাজের সমালোচনা করেছে এবং 22শে ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ওই আগাম জামিন খারিজ করে যে নির্দেশ দিয়েছেন সেটাই আর সুপ্রিম কোর্টও কার্যত বহাল রেখেছে। কাজেই এই যদি পর্যবেক্ষণে চেন তুমি দেখো, সেক্ষেত্রে নিম্ন আদালতেও খুব বেশি সুবিধাজনক জায়গায় নেই প্রশান্ত বর্মন। সেক্ষেত্রে তার গ্রেপ্তারের নির্দেশ কোর্টই দিতে পারে। সব মিলিয়ে গ্রেপ্তারের সম্ভাবনায় বেশি দেখছে আইনজীবীদের একটা বড় অংশ। কাজেই শুক্রবার পর্যন্ত অপেক্ষা পুলিশ করবে এবং গ্রেপ্তার কিভাবে হবে এবং যে সম্ভাবনার কথা বললাম, সরাসরি কোর্ট নির্দেশ দেবে কিনা, পুলিশ শুক্রবারের পর পর্যন্ত ওয়েট করবে কিনা, সেগুলি এখন দেখার। তবে গ্রেপ্তারের সম্ভাবনায় বেশি এক্ষেত্রে বলছেন অধিকাংশ আইনজীবী। ধন্যবাদ অর্ণব। প্রশান্ত বর্মন, যে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, ভুরি অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই প্রশান্ত বর্মন নাকি বাউন্সার নিয়ে ঘোরেন, বডিগার্ড নিয়ে, যে প্রশান্ত বর্মনের ভয়ে কাঁটা হয়ে থাকেন মানুষ, যে প্রশান্ত বর্মন সম্পর্কে কেউ কোনো কথাই বলতে চান না, যিনি নিজে তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ ওঠার পর নিউজ 18 বাংলাকে জানিয়েছিলেন যে আসলে তিনি রাজবংশী বলে লোকের সহ্য হচ্ছে না বলে তার নামে বদনাম করছে, কুৎসা করছে, ষড়যন্ত্র করা হচ্ছে। সেই প্রশান্ত বর্মন এখন কোথায়? আমার সঙ্গে জলপাইগুড়ি থেকে শান্তনু রয়েছেন সরাসরি, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, প্রশান্ত বর্মন এখন কোথায়? প্রশান্ত বর্মনকে কি পাওয়া যাচ্ছে? কিন্তু বারবার সাধারণ মানুষ করছেন, কারণ গত 22শে ডিসেম্বরের পর থেকে কিন্তু তিনি রাজগঞ্জ যে বিডিও অফিস রয়েছে, যা তার অফিস, সেখানে কিন্তু তিনি আসেননি। অর্থাৎ 22 তারিখ
সকালবেলা একবার তাকে দেখা গেছিল অফিসে এবং কয়েক মুহূর্ত থাকার পরই কিন্তু তিনি অফিস থেকে বেরিয়ে যান এবং সেই দিনই কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে তার জামিন নাকচ হয়ে যায় এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তারপর থেকে কিন্তু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তারপর থেকে কিন্তু তাকে কিন্তু আর কোনো রকম হদিশ পাওয়া যায়নি। যেটা শোনা যাচ্ছিল সুপ্রিম কোর্টে তিনি আবেদন করেছেন এবং তার পরবর্তী সময় প্রায় 1 মাস হতে চললো তিনি এখনো পর্যন্ত কিন্তু অফিস চত্বরে পা দেননি এবং জলপাইগুড়ির কোথায় তিনি আছেন বা জলপাইগুড়িতে আছেন কিনা সে প্রশ্নের কোনো উত্তর মেলেনি। যেটা প্রশাসনিকভাবে বলা হচ্ছে ভিডিও না থাকার কারণে জয়েন্ট ভিডিও এখন দায়িত্ব সামলাচ্ছেন রাজগঞ্জ ব্লক অফিসের কারণ এই মুহূর্তে কিন্তু এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে, প্রচুর মানুষ আসছেন বিভিন্ন রকমের নথি সংগ্রহের জন্য, সেই কাজগুলোকে কার্যত জয়েন্ট ভিডিও করতে হচ্ছে। কিন্তু তার অবর্তমানে অর্থাৎ 1 মাস হতে চললো সেই জায়গায় কোনো নতুন করে কাউকে দায়িত্ব পাঠায়নি প্রশাসন এবং প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক যারা রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা। বর্মনেরও সেভাবে কোনো দেখা নেই, কোথাও কোনো হদিশ নেই। প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ স্বপন কামিল্লাকে মেরে খুন করার। স্বপন কামিল্লার স্ত্রী হাউ হাউ করে কেঁদেছিলেন এজলাসে। আজ কি বলছেন স্বপন কামিল্লার স্ত্রী? প্রশান্ত বর্মন আমার স্বামী খুনি, আমার স্বামী What's the best way to grow? Let's go. Go farther. So far ahead that the competition can't spot you, let alone catch you. And grow your audience's insight. Because stocks may go up or down, but knowledge is invaluable. Go. Assemble the A-team, the ones who reach the top, and then keep going. Go into uncharted territories. Blur the lines between media and technology. And watch as you make wealth grow. Go, build partnerships with the very best and grow your... দেখো বেহালা পণ্যশ্রী থানা এলাকায় মূলত বিদ্যাকে কুপিয়ে খুনের এই অভিযোগ উঠছে এবং এই অভিযোগ একেবারে সকালবেলা যখন সেখানে ফ্ল্যাটের অন্য যে পাশের ফ্ল্যাটের লোকজন তারা প্রথম কিন্তু একেবারে আওয়াজ পায় এবং চেঁচামেচি আওয়াজ পায়। এর পরবর্তী ক্ষেত্রে তারা যখন পণ্যশ্রী থানায় খবর দেয়, পুলিশ এসে একেবারে এই বৃদ্ধা অনিতা ঘোষ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে তার মৃত্যুর ঘটনা ঘটেছে। দেহের একাধিক জায়গায়, গলা থেকে শুরু করে দেহের একাধিক জায়গায় কিন্তু আঘাতের চিহ্ন ছিল। এরপরে পুলিশের পক্ষ থেকে তদন্ত নামার পরে পুলিশের পক্ষ থেকে যে বাড়ির আয়ার কাজ করতো তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তিনি খুনের ঘটনা ঘটিয়েছে। তিনি নয়, তিনি ছাড়া আরো একজন কিন্তু এই ঘটনায় যুক্ত আছেন এমনটা মনে করে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা টাকা পয়সা লুট এবং সোনাগয়না লুটের জন্যই কিন্তু বেহালা পণ্যশ্রী থানা এলাকায় যে বাড়ি অর্থাৎ ফ্ল্যাটে তিনি থাকতেন, সেই ফ্ল্যাটে যে আয়া কাজ করতে তিনি কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যে তাকে যেমন জিজ্ঞাসাবাদ করার পরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরো একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ অনুপ, ধন্যবাদ। স্কুলে ইমানদার চোর। মহেশতলার একটি স্কুলে চুরি হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ওই দেখুন মেঝেটা কি লেখা গেছে। মহেশতলার 28 নম্বর ওয়ার্ডে স্কুলের মেঝেতে লিখে গেছে আমরা ইমানদার চোর। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে। রাধুনী যখন দরজা খুলতে যাচ্ছে তখন দরজার মেন গেটটা খুলতে পারেনি, লকটা এলোমেলো ছিল। তারপরে আরেকটা গেট আছে, সেখান দিয়ে যখন খুলতে গেছে দেখছে যে দরজাটা কাটা। নিচে যখন আমাদের প্রেয়ার করিয়ে বাচ্চাদের উপরে ক্লাসে পাঠানো হয়েছে তখন ওরা গিয়ে দেখছে যে আন্টি কোনো ফ্যান নেই, এখানে লেখা রয়েছে। কি রয়েছে? নিচে লেখা রয়েছে। আচ্ছা, লিখে কি লিখে গেছে? ওদের কি একটা কোড ফুটা SSN বা SN এরকম কি একটা 4টে লেটার ওরকম লিখে রেখেছে। জানলাটা খুলতে তখন দেখা গেল যেগুলো আমরা করার দিয়ে এটা ভেঙেছি, আমরা ইমানদার চোর, ওই জন্য। সেটা কোথায় লেখা আছে? দোতলার উপরে। মোট কি চুরি হয়েছে? পাখা, 9খানা পাখা আর ওই টিউবওয়েল একটা। কালিয়াগঞ্জে বিডিও অফিসের ছবিতে একবার নজর রাখা যাক। ফর্ম 7 জমা ঘিরে উত্তপ্ত। দেখুন একবার ছবি।